প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ ফারুক, সহকারী শিক্ষক গণিত, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজ দশম শ্রেণীর উচ্চতর গণিতে ত্রিকোণমিতি নিয়ে আলাপ আলোচনা করব। এই ত্রিকোণমিতি অধ্যায়ের 8.3, এটিতে আমি পূর্বেও তোমরা এর একটি ভিডিও দেখে থাকবে। আজকে এটি 2 নম্বর ভিডিও। তো পূর্বের ভিডিওতে আমি প্রাথমিক আলাপ আলোচনা এবং কয়েকটি অঙ্ক সলভ করেছি। আজকে ঠিক আবারও অঙ্ক নিয়ে ফিরে আসব। তাহলে আমরা শুরুতেই যাব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্ক, 11 নম্বর অঙ্ক। তাহলে 11 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করব। 11 ক নম্বর অঙ্ক দেওয়া আছে আমাদের কট আলফা। এখানে আলফাটা অ্যাঙ্গেল হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কোণ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে কট আলফা ইকুয়াল -√3, যার আবার রেঞ্জ দেওয়া রয়েছে এখানে, অর্থাৎ আলফার মান 270 ডিগ্রি। এটা 3π/2 লেস দেন আলফা, লেস দেন হচ্ছে টোয়াইস পাই, অর্থাৎ এটা ডিগ্রিতে নিয়ে আসলে আমরা 270 ডিগ্রি পাবো, এটি ডিগ্রিতে নিয়ে আসলে আমরা 360 ডিগ্রি পাবো। তার মানে আলফার মান 270 ডিগ্রি অপেক্ষা বড়, 360 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোয়াড্রেন্ট যদি আমরা লক্ষ্য করি আর কি, এই কোয়াড্রেন্টের আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। চতুর্থ চতুর্ভাগ আমাদের 270 ডিগ্রি অপেক্ষা বড় হয় আর 360 ডিগ্রি অপেক্ষা ছোট হয়। আচ্ছা, এরপর আমরা কট আলফা ঠিক থাকলো ইকুয়াল কট π/6, অর্থাৎ এখানে আমাদের নিয়মটা হচ্ছে যে এই ধরনের অঙ্কতে বাম পাশে যে অনুপাত থাকবে ডান পাশে ঠিক সেই অনুপাত নিয়ে আসতে হবে। তাহলে এখানে কট আছে, এখানেও কট নিয়ে আসা হলো। এখন কট কত ডিগ্রি মান √3 ছিল, মাইনাস, তো এখানে মাইনাস দিয়ে দিলাম। শুধুমাত্র কট কত ডিগ্রি মান √3, কট হচ্ছে 30 ডিগ্রি মান √3। তাহলে এখানে কট π/6 মানে 30 ডিগ্রি, এটাকে ডিগ্রিতে নিয়ে আসলে আমরা 30 ডিগ্রি পাবো। আমরা যেহেতু অধ্যায়টি আমাদের রেডিয়ান পদ্ধতিতে প্রকাশের একটি অধ্যায়, সুতরাং এটা সর্বদাই আমরা রেডিয়ান পদ্ধতি আকারেই লিখে যাব। তাহলে সেক্ষেত্রে π/6 পেলাম, মাইনাস এখানে থেকে গেল। এরপর আমাদের কট আলফা বাম পক্ষে ঠিক থাকে, ডান পক্ষে গিয়ে কট। আমরা যেহেতু কাজ করতে পারবো শুধুমাত্র চতুর্থ চতুর্ভাগে, তাহলে চতুর্থ চতুর্ভাগে আমাদের যাওয়ার চেষ্টা করতে হবে। এখন চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের এখানে আরেকটি কথাও রয়েছে। আমরা জানি যে অনুপাতের ক্ষেত্রে প্রথম চতুর্ভাগ অল পজিটিভের ঘর, অর্থাৎ 6টি অনুপাতই এই ঘরে ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক হচ্ছে ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে কট এবং ট্যান ধনাত্মক। চতুর্থ চতুর্ভাগে আমাদের কস এবং হচ্ছে সেক হচ্ছে আমাদের ধনাত্মক। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে অনুপাত আছে কট, তাহলে চতুর্থ চতুর্ভাগে অবশ্যই আমরা কাজ করতে পারবো। চতুর্থ চতুর্ভাগে কট হচ্ছে ঋণাত্মক। এখানে মূল কথাটি হচ্ছে যে এখানে যেহেতু মাইনাস রয়েছে, সুতরাং এই কট অনুপাত যে যে চতুর্ভাগে ঋণাত্মক সেই চতুর্ভাগে আমরা কাজ করতে পারবো। তাহলে কট অনুপাতটি আমাদের দ্বিতীয় এবং হচ্ছে চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক। তবে দ্বিতীয় চতুর্ভাগে এই ক্ষেত্রে আমরা কাজ করতে পারবো না, কারণ আমাদের এখানে শর্ত দেওয়া রয়েছে, রেঞ্জ দেওয়া রয়েছে, যেটা আমাদের সেই রেঞ্জ অনুসারে আমাদের কাজ করতে হবে শুধুমাত্র চতুর্থ চতুর্ভাগে। তাহলে চতুর্থ চতুর্ভাগে যেতে গেলে আমাদের আবার কাজ করতে কি হয়, এখানে কট টোয়াইস পাই মাইনাস হচ্ছে থিটা। এখানে ছোট কয়েকটি সূত্রের কথা বলে থাকি আর কি, যে প্রথম চতুর্ভাগে কাজ করার জন্য শুধুমাত্র থিটা হয়ে থাকে আমাদের এখানে, যে কোনো অনুপাতের ক্ষেত্রে প্রথম চতুর্ভাগে এখানে থিটা, আমরা এটা বর্ণনা করে থাকি। এরকম দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমাদের থাকে পাই মাইনাস থিটা। তারপরে এভাবে তৃতীয় চতুর্ভাগের জন্য আমাদের থাকে পাই প্লাস থিটা। চতুর্থ চতুর্ভাগের জন্য থাকে টোয়াইস পাই মাইনাস হচ্ছে থিটা। তাহলে এই শর্তগুলো আমাদের একটু মাথায় রাখতে হয় আর কি। তাহলে চতুর্থ চতুর্ভাগে যখন আমরা কাজ করব তখন টোয়াইস পাই মাইনাস থিটা আসবে এখানে। তাহলে টোয়াইস পাই মাইনাস থিটা বলতে এখানে যে অ্যাঙ্গেলটি থাকবে সেটি কাজ করবে। আচ্ছা, এরপর এখানে যদি লসাগু করে এখানে 12 পাই মাইনাস 1 পাই এখানে, তাহলে 11 π/6। উভয় পক্ষের কট কট ক্যান্সেল করে দিলাম, অতএব আলফা ইকুয়াল টু 11 π/6। তাহলে আলফার মান আমরা এটা পাচ্ছি, যার রেঞ্জ হচ্ছে এতর মধ্যে বিদ্যমান হবে। তাহলে এটি হলো আমাদের কয়ের জন্য অ্যান্সার।
এরপরে হচ্ছে খ নাম্বার সাইন আলফা ইকুয়াল -√3/2। এটিরও আমাদের রেঞ্জ দেওয়া রয়েছে। রেঞ্জ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড়, 270 ডিগ্রি অপেক্ষা ছোট, ডিগ্রিতে যদি আমরা নিয়ে আসি এটা। আচ্ছা, তাহলে সাইন আলফা ইকুয়াল, আমি একটি কথা বলছিলাম যে এখানে যে অনুপাত থাকবে ডান পক্ষে ঠিক সেই অনুপাত নিয়ে আসতে হবে। তাহলে এখানে সাইন নিয়ে আসছি। এখন সাইন কত ডিগ্রি মান? √3/2, সাইন 60 ডিগ্রি অর্থাৎ π/3। তাহলে π/3 সাইন হচ্ছে, এর পরিবর্তে আমরা √3/2 পরিবর্তে সাইন π/3 বসাই দিলাম। সাইন আলফা ইকুয়াল সাইন। এখন আমাদের এটা শর্ত কি, রেঞ্জ কোথা থেকে কোথায়? আমাদের রেঞ্জ হচ্ছে দ্বিতীয় এবং হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। যে রেঞ্জটি দেওয়া রয়েছে সেই রেঞ্জ অনুসারে আমরা কাজ করতে পারবো দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে। এরপরে আমরা যাব যে আসলে দুটিতেই আমরা প্রকৃতপক্ষে কাজ করতে পারি কিনা। যেহেতু এখানে সাইনের সঙ্গে মাইনাস রয়েছে অর্থাৎ সাইন ঋণাত্মক, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ আমাদের সাইন ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগ সাইন এবং কোসেকের এটি হচ্ছে চতুর্ভাগ। সুতরাং আমরা এই ঘরটিতে কাজ করতে পারবো না, কারণ সাইন এখানে হচ্ছে ধনাত্মক, আমাদের এখানে সাইনের সামনে চিহ্ন আছে হচ্ছে মাইনাস। সুতরাং সাইন যে ঘরে ঋণাত্মক সেই ঘরে কাজ করতে পারবো। তাহলে এই রেঞ্জ অনুসারে আমরা এই দুটি ঘরে কাজ করতে পারবো, অনুপাত অনুসারে আমরা একটিতে কাজ করতে পারবো না, কাজ করতে হবে আমাদের শুধুমাত্র তৃতীয় চতুর্ভাগে। তাহলে এখন তৃতীয় চতুর্ভাগে যদি আমরা কাজ করতে চাই বা যেতে চাই, তাহলে আমাদের করণীয় কি? আমাদের এটি ফলো করতে হবে তৃতীয় চতুর্ভাগের জন্য পাই প্লাস থিটা। তাহলে এখানে পাই প্লাস থিটা বলতে এখানে যে অ্যাঙ্গেলটি থাকবে ঠিক সেই অ্যাঙ্গেলটি প্লাস দিয়ে দিতে হয়। তাহলে পাই প্লাস হচ্ছে π/3। আচ্ছা, এরপরে লসাগু করবো এখানে। তাহলে 3π প্লাস হচ্ছে 1π, 4π/3। উভয় পক্ষে আবার সাইন সাইন আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে আলফা ইকুয়াল 4π/3। তাহলে এটি হলো হচ্ছে আমাদের এই গ নাম্বার কোশ্চেনের অ্যান্সার, যার রেঞ্জ আমাদের এতর মধ্যে বিদ্যমান হবে। এই ছিল 10 নম্বর 11 নম্বর অঙ্কের দুটি আর কি মোটামুটি ভাবে বর্ণনা। তাহলে এরপরে আমরা চলে যাব ঠিক 12 নম্বর অঙ্কতে। এরপর অঙ্ক নাম্বার আমাদের 12 নম্বর অঙ্কের সলভে যাব আমরা। তাহলে 12 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমাদের 12 ক নম্বর অঙ্কটি আমি উঠিয়েছি। দেওয়া আছে 2 cos থিটা ইকুয়াল 1 + 2 sin থিটা, যেখানে থিটার রেঞ্জ 0 অপেক্ষা বড়, π/2 অপেক্ষা হচ্ছে ছোট। অর্থাৎ এটা আমরা বলতে পারি প্রথম চতুর্ভাগে আমাদের কাজ করতে হবে। থিটা যেখানে সূক্ষ্মকোণ সেই প্রথম চতুর্ভাগে কাজ করব। তাহলে দ্বিতীয় লাইনে আমরা চলে আসি। 2 cos থিটা -1, অর্থাৎ 1টাকে পার করে নিয়ে আসছি। এখানে এই পদটাকে আমি পার করে নিয়ে আসছি, 2 এখানে চলে আসলো এবং sin থিটাকে ভাঙাই দিয়েছি। 1 - cos থিটা ইকুয়াল হচ্ছে 0। 2 cos থিটা -1 ঠিক আছে, তারপরে এই 2 দ্বারা একে গুণ করে দেওয়া হলো 2 মাইনাস আর মাইনাসে প্লাস 2 cos থিটা ইকুয়াল হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। 2 cos থিটা প্লাস 2 cos থিটা ইকুয়াল হচ্ছে 4 cos থিটা, -1 - 2 যোগ করলে -3 পাচ্ছি ইকুয়াল হচ্ছে 0। তাহলে 4 cos থিটা ইকুয়াল হচ্ছে 3। এরপরে cos থিটা ইকুয়াল 3 ভাগ হচ্ছে 4 পেয়ে গেলাম। তাহলে cos থিটা ইকুয়াল √3/4, বাম পাশের স্কয়ার ডান পাশে রুট হয়ে গেল। এখানে মূলত আমাদের প্লাস মাইনাস হতো, বাট এখানে থিটার মান আমাদের প্রথম চতুর্ভাগে থাকার কারণে এখানে প্লাস মাইনাস আমাদের প্রয়োজন হবে না বা দেওয়া যাবে না। তাহলে cos থিটা ইকুয়াল পাচ্ছি √3 ভাগ হচ্ছে 2। 3 এর বর্গমূল আমরা √3 রাখলাম, এখানে 4 এর বর্গমূল হচ্ছে 2 করে দিয়েছি। তাহলে cos থিটা ইকুয়াল cos π/3, অর্থাৎ cos হচ্ছে আমাদের এখানে 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। cos সরি এটা হচ্ছে cos হচ্ছে আমাদের 30 ডিগ্রি আসবে, এটা π/ হচ্ছে এখানে 6 হবে, এখানে π/6। cos হচ্ছে 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রির মান আমাদের √3 ভাগ হচ্ছে 2 হবে। এখানে cos π/6 অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে cos ক্যান্সেল হয়ে গেল, থিটা ইকুয়াল আমাদের এখানে π/6। এটি হলো হচ্ছে এর অ্যান্সার। এরপরে 12 ঠিক আমাদের ঘ নাম্বার অঙ্ক। ঘ নাম্বার অঙ্কতে tan থিটা প্লাস হচ্ছে cot থিটা ইকুয়াল হচ্ছে 4/√3 এটি দেওয়া রয়েছে। তাহলে cot থিটাকে আমরা একটু ভাঙাই দিব আর কি। cot থিটাকে ভাঙাই দিচ্ছি, 1 ভাগ tan থিটা ইকুয়াল 4/√3। আচ্ছা, লসাগু করলাম tan থিটা, তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 পাচ্ছি আমরা এখানে ইকুয়াল
যা আছে তাই। এরপরে আড়াআড়ি যদি গুণ করে দেয় অর্থাৎ কোণাকুণি গুণন, তাহলে এটার সাথে এটা গুণ হচ্ছে আমাদের √3 tan square theta প্লাস √3 ইকুয়াল 4 tan theta। পরের লাইনে tan theta কে আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে পার করে নিয়ে আসছি, এখানে মাইনাস হয়ে গেছে, এই পদটি আমরা শেষে লিখেছি ইকুয়াল হচ্ছে 0 করে দিয়েছি ডান পক্ষটি। এরপর আমরা মিডল টার্ম করব। এখানে যদিও এখানে আমাদের সাধারণতভাবে বর্গমূল চিহ্নযুক্ত বা রুট যুক্ত চিহ্নকে মিডল টার্ম করতে গেলে একটু ভাবার বিষয় আর কি। শুরুতেই আমরা √3 tan square theta মাইনাস 4 tan theta কে ভাঙাই দিয়েছি, মাইনাস 3 tan theta মাইনাস tan theta প্লাস হচ্ছে √3 ইকুয়াল 0। তাহলে আমাদের প্রকৃতপক্ষে এখানকার মিডল টার্মটা ঠিক আছে কিনা সেটা একটু দেখার বিষয়। এই পদ এবং এই পদ যোগ করলে আমরা এটি পাচ্ছি ঠিক আছে চিহ্ন সহ, এবং এটি গুণ করলে আমাদের মাইনাস এবং মাইনাস প্লাস হয়ে যায়। সেই সাথে এখানে 3 এখানে 1 গুণ করলে 3 tan square theta। দুই প্রান্তের দুইটা পদ যদি আমরা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে √3 গুণ করলে ঠিক √3 গুণ করলে 3 হয়, 3 tan square theta পাচ্ছি। আচ্ছা, তার মানে আমাদের মিডল টার্ম ঠিক আছে। এখানে মাঝখানে দুটি পদের যোগফল এটার সাথে মিলে যায় এবং গুণফল এই দুইটার সাথে আমাদের মিলে যায়। তাহলে 3 tan theta কমন নিলাম, তাহলে tan theta মাইনাস √3 মাইনাস 1 কমন নিলাম, tan theta মাইনাস √3 ইকুয়াল হচ্ছে 0। এখানে tan theta মাইনাস √3 ইন্টু √3 tan theta মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে হয় একবার এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু একবার 0 লিখলাম। লেখার পরে tan theta ইকুয়াল টু √3 অর্থাৎ tan theta ইকুয়াল tan π/6 অর্থাৎ 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3। তাহলে এই √3 পরিবর্তে tan π/3 লিখলাম। উভয় পক্ষ থেকে tan ক্যান্সেল করে দিলে এখানে থিটা ইকুয়াল আমরা পাই π/3। তাহলে এটি একটা অ্যান্সার। অথবা এটা ইকুয়াল 0 বা tan theta ইকুয়াল টু 1 ভাগ √3, tan theta ইকুয়াল হচ্ছে tan π/6 অর্থাৎ হচ্ছে tan 30 ডিগ্রির মান আমাদের 1 ভাগ √3। তাহলে এখান থেকেও tan ক্যান্সেল করে দিলে থিটা ইকুয়াল আমরা পাচ্ছি হচ্ছে π/6। তাহলে এই ছিল হচ্ছে 12 নম্বর অঙ্ক। আমরা এর পরবর্তীতে চলে যাব 13 নম্বর অঙ্কে। পর আমরা 13 নম্বর অঙ্কতে চলে যাব। 13 ক দিয়ে শুরু করব আমরা এখানে। তাহলে অঙ্ক নাম্বার 13 এবং ক নাম্বার অঙ্ক 2 sin square theta প্লাস 3 cos theta ইকুয়াল হচ্ছে 0। এটি আমাদের মূল রাশি দেওয়া রয়েছে আর কি, মূল সমীকরণ, যার মান থিটার মান 0 ডিগ্রি অপেক্ষা বড়, 2 পাই অপেক্ষা হচ্ছে ছোট। আচ্ছা, এখন এখানে 2 ইন্টু 1 মাইনাস cos square theta প্লাস 3 cos theta ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা ভেঙে দিলাম, sin square theta সূত্রটা ভেঙে দিলাম। তাহলে 2 মাইনাস 2 cos square theta গুণ করে দিচ্ছি এখন, প্লাস হচ্ছে 3 cos theta ইকুয়াল 0। মাইনাস 2 cos square theta টা আগে লিখলাম, তারপরে প্লাস 3 cos theta প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। 2 cos square theta মাইনাস 3 cos theta মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। এটা একটা মাইনাস দ্বারা গুণ করে দিলাম, এই সম্পূর্ণ রাশিটিকে হচ্ছে একটা মাইনাস 1 দ্বারা গুণ করে দিলে আমরা এটা পাবো আর কি। আচ্ছা, এরপরে আমরা মিডল টার্ম করছি। এখানে মাইনাস 3 cos theta কে ভাঙাচ্ছি, প্লাস 4 cos theta প্লাস cos theta মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে 2 cos theta কমন নেই, তাহলে এখানে cos theta থাকে মাইনাস হচ্ছে 2 প্লাস 1 ইন্টু cos theta মাইনাস 2 ইকুয়াল 0। cos theta মাইনাস 2 cos theta প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে একটা 2 cos theta মাইনাস 2 উৎপাদক পাচ্ছি, আর একটা হচ্ছে 2 cos theta প্লাস হচ্ছে 1 ইকুয়াল 0। এখন হয় এই দুইটা উৎপাদক আলাদা আলাদা ভাবে আমাদের শূন্য হবে। তাহলে সেই ক্ষেত্রে cos theta মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ cos theta ইকুয়াল হচ্ছে 2 পাচ্ছি। কিন্তু এটি গ্রহণযোগ্য মান নয়, কারণ আমরা জানি cos theta এর মান, কারণ হচ্ছে cos theta এর মান -1 থেকে +1 এর মধ্যে বা এ পর্যন্ত সীমাবদ্ধ। -1 থেকে +1 পর্যন্ত হয়ে থাকে cos theta এর মান। এটা আমরা গ্রাফে দেখলে সবচেয়ে ভালো বুঝি যে এর মানটি -1 এবং +1 পর্যন্ত বিস্তৃত, এর কমা হবে না, এর হচ্ছে বাইরেও যেতে পারবো না। আচ্ছা, অথবা আমরা দ্বিতীয় উৎপাদক ইকুয়াল হচ্ছে 0 বা cos theta ইকুয়াল -half, cos theta ইকুয়াল, এখন cos এখানে মাইনাস ঠিক থাকলো, cos কত ডিগ্রির মান হাফ, cos হচ্ছে আমাদের এখানে π/3 অর্থাৎ 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। হাফের পরিবর্তে আমরা এখানে cos π/3 ব্যবহার করলাম। যেহেতু সামনে মাইনাস চিহ্ন আসছে, সুতরাং আমাদের cos যে চতুর্ভাগে আমাদের ঋণাত্মক, ঠিক সেই চতুর্ভাগে আমরা কাজ করতে পারবো।
তাহলে cos হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে ঋণাত্মক। বাকি প্রথম চতুর্ভাগে তো সকল অনুপাতে ধনাত্মক এবং চতুর্থ চতুর্ভাগে cos হচ্ছে আমাদের ধনাত্মক। তাহলে এক্ষেত্রে তৃতীয় চতুর্ভাগ এবং হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে cos হচ্ছে আমাদের ঋণাত্মক। সুতরাং আমরা প্রথমে চলে গেলাম হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার আমাদের নিয়ম হচ্ছে পাই মাইনাস পাই ভাগ 3, পাই মাইনাস পাই বাই 3, অর্থাৎ এই অ্যাঙ্গেলটি আমরা দ্বিতীয় চতুর্ভাগে পাবো আর কি। এবং যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছি সেহেতু এখানকার মাইনাসটা আমাদের চলে যাবে, কারণ দ্বিতীয় চতুর্ভাগের cos হচ্ছে ঋণাত্মক এই ক্ষেত্রে। তাহলে এখানে cos থিটা ইকুয়াল, আমরা যদি লসাগু করি এখানে, তাহলে 2 পাই ভাগ 3 পাই, তাহলে থিটার মান একটা পেয়ে গেলাম। আবার এখানে আমাদের তৃতীয় চতুর্ভাগে কাজ করব। তাহলে cos থিটা ইকুয়াল মাইনাস cos হচ্ছে পাই বাই 3, আমরা পাচ্ছি মাইনাস cos পাই বাই 3, এই লাইনটি আমরা উঠালাম। এরপরে তৃতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য পাই প্লাস হচ্ছে থিটা, এটাকে আমরা বলে থাকি পাই প্লাস থিটা, অর্থাৎ পাই ভাগ 3। তাহলে লসাগু করলে এখানে cos থিটা ইকুয়াল cos হচ্ছে পাই 4 পাই বাই 3, তাহলে cos cos ক্যান্সেল করে দিলাম, থিটা ইকুয়াল টু 4 পাই বাই 3। সুতরাং থিটার মান হচ্ছে আমাদের 2 পাই ভাগ 3, 4 পাই ভাগ 3, এটি হচ্ছে আমাদের এই অঙ্ক। এরপর 13 6 নম্বর অঙ্ক দেওয়া আছে 2 sin x cos x ইকুয়াল হচ্ছে sin x। এখানে x এর মানটি হবে 0 থেকে 2 পাই পর্যন্ত, এটার ক্ষেত্রে 0 হবে এবং 2 পাই পর্যন্ত হবে, অর্থাৎ 360 ডিগ্রি। এই ক্ষেত্রে দ্বিতীয় লাইনে আমরা sin x টা ডান পক্ষ থেকে বাম পক্ষে পার করে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল, ইকুয়াল হচ্ছে 0। sin x কমন নিছি, তাহলে 2 cos x minus 1 ইকুয়াল 0। অতএব হয়, এখন দুইটা উৎপাদক আমরা এখানে পেয়ে গেলাম, তাহলে sin x into 2 cos x minus 1, এটা একটি উৎপাদক, এটি একটি উৎপাদক। তাহলে হয় sin x ইকুয়াল হচ্ছে 0। তাহলে অতএব sin x ইকুয়াল sin 0 ডিগ্রির মান 0, sin 180 ডিগ্রির মান অর্থাৎ পাই এর মান 0, sin টুয়াইস পাই অর্থাৎ 360 ডিগ্রির মানও 0। তাহলে অতএব x ইকুয়াল sin 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 সবগুলো ক্যান্সেল করে দিলাম, তাহলে x ইকুয়াল 0 ডিগ্রি, তারপরে পাই ডিগ্রি, অথবা হচ্ছে আমাদের এখানে 2 পাই। তারপরে অথবা আমাদের দ্বিতীয় উৎপাদক ইকুয়াল হচ্ছে 0 পাচ্ছি, cos x ইকুয়াল হচ্ছে হাফ, তাহলে cos x ইকুয়াল হচ্ছে cos পাই ভাগ 3, অর্থাৎ 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ। এরপর x ইকুয়াল হচ্ছে তাহলে পাই ভাগ 3, অর্থাৎ cos cos ক্যান্সেল করে দিলাম। এখানে আবার cos আমাদের এখানে যেহেতু রেঞ্জটা রয়েছে 0 থেকে 2 পাই এর মধ্যে, সুতরাং cos যে যে ঘরে আমাদের ধনাত্মক ঠিক সেই ঘরে আমাদের কাজ করতে হবে। তাহলে cos এখানে আমাদের প্রথম চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে, এই দুটি চতুর্ভাগে হচ্ছে ধনাত্মক। তাহলে এটা প্রথম চতুর্ভাগে আমরা কাজ করে x এর মানটা বের করলাম। এখন আমরা চতুর্থ চতুর্ভাগে চলে যাচ্ছি। তাহলে cos x ইকুয়াল হচ্ছে cos পাই ভাগ 3, তাহলে cos x ইকুয়াল cos 2 পাই মাইনাস পাই বাই 3, অর্থাৎ 2 পাই মাইনাস হচ্ছে থিটা। এটা চতুর্ভাগে যাওয়ার আমাদের হচ্ছে একটি অবলম্বন, চতুর্ভাগে যাওয়ার আমাদের একটি প্রক্রিয়া, প্রসেস। তাহলে cos x ইকুয়াল হচ্ছে cos, এখানে লসাগু করলে 5 পাই বাই 3, তাহলে cos cos ক্যান্সেল করে দিলাম, তাহলে x ইকুয়াল 5 পাই ভাগ হচ্ছে 3। সুতরাং x এর মান আমরা বসায়া লিখলাম এখানে 0 ডিগ্রি, তারপরে পাই ভাগ 3, তারপরে হচ্ছে পাই, তারপরে 5 পাই ভাগ 3, তারপর হচ্ছে 2 পাই, অর্থাৎ ছোট থেকে বড় দিকে আমরা গোস করে লিখলাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এই অঙ্কটি, ঠিক এই 13 নম্বর অঙ্ক। তাহলে আমাদের এই 13 নম্বর অঙ্কটি প্রত্যেকটি অঙ্কই বলবো গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলো পরীক্ষায় অনেকবার আসে। তো আশা করি তোমরা বুঝতেও পেরেছো। তো আজকের মতো এখানেই শেষ করে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।